ওয়েলকাম স্টুডেন্টস। আজ আমি রসায়নের প্রাথমিক ধারণা এই চ্যাপ্টারের প্রথম ক্লাস করাবো। তোমরা এই চ্যাপ্টারটা অলরেডি ক্লাস 9-10-এ কিছুটা শিখে এসেছো। যেটুকু শিখেছিলে সেখান থেকেই আমি ক্লাসটা শুরু করব, যাতে তোমরা ক্লাসটা খুব সহজে বুঝতে পারো। আমি একটা কথা তোমাদের বলে রাখি, এখানে আমি যেগুলো লিখছি তোমরা অবশ্যই তোমাদের খাতাতে সেগুলো লিখে রাখো, আর বারবার ভিডিওটা একটু দেখো। যদি কোনো জায়গায় না বুঝতে পারো আমাকে ফোন করবে, আমি বুঝিয়ে দেব। তাহলে তোমরা হেডিং করো রসায়নের প্রাথমিক ধারণা। দেখো, আমরা প্রথমে পড়াবো পারমাণবিক ভর কাকে বলে। এই টপিকটা আমাদের বুঝতে হবে ভালো করে। এটা একদম ফার্স্ট টপিক, পারমাণবিক ভর। তাহলে হেডিং করো যে পারমাণবিক ভর। তাহলে একটু আমরা লিখে দিই, তারপরে আমরা বুঝিয়ে দেব। লেখো যে কোনো মৌলের একটি পরমাণুর ভর একটি হাইড্রোজেন পরমাণুর ভরের তুলনায় যত গুণ ভারী বা একটি C12 মানে কার্বন 12, ঠিক আছে, এটাকে এরকম উপরেও দিতে পারি। হ্যাঁ, একটি C12 পরমাণুর 1/12 তুলনায় যত গুণ ভারী তাকে ওই মৌলের পারমাণবিক ভর বলে। ভালো করে এখানে দেখো আমি কি বললাম। আমি বললাম কোনো মৌলের একটি পরমাণুর ভর একটি হাইড্রোজেন পরমাণুর ভরের তুলনায় যত গুণ ভারী, বা একটি C12 পরমাণুর 1/12 তুলনায় যত গুণ ভারী, তাকে ওই মৌলের পারমাণবিক ভর বলে।
তার মানে এটা দেখো, একজনের সাপেক্ষে বলা হচ্ছে, হয় হাইড্রোজেনের সাপেক্ষে বলছি বা কার্বন পরমাণুর সাপেক্ষে বলছি, তাই না? এখানে অক্সিজেনের সাপেক্ষেও বলা যায়, আমি ওটা বললাম না, আমি হাইড্রোজেন এবং কার্বন পরমাণুর সাপেক্ষে বললাম। তার মানে এটা যদি আমরা ম্যাথামেটিক্যালি অর্থাৎ অঙ্কের ভাষায় যদি প্রকাশ করি, তাহলে কিভাবে আমরা লিখতে পারি? দেখো, যে পারমাণবিক ভর সমান কি, আমরা একটা লাইন টেনে দিলাম, উপরে লিখলাম কোন মৌলের একটি পরমাণুর ভর নিচে কি একটি হাইড্রোজেন পরমাণুর ভর। তাহলে এটা কোন স্কেলে হলো? এটা তাহলে হাইড্রোজেনের সাপেক্ষে। তাহলে আমরা যদি এখানে পারমাণবিক ভর বের করি, তাহলে এটা কোন স্কেল? এটা হাইড্রোজেন স্কেলে হলো। এটা কি হাইড্রোজেন স্কেল, হাইড্রোজেন স্কেলে হলো। আবার আমি যদি অক্সিজেন স্কেলে বলতাম বা কার্বন স্কেলে বলতাম, এখানে অক্সিজেন নিয়ে আমি বলিনি, আমি যদি কার্বন স্কেলে বলতাম তাহলে কেমন লিখতাম? পারমাণবিক ভর সমান, এখানেও আমরা একইভাবে দেখাতাম, উপরে দেখাতাম কোন মৌলের একটি পরমাণুর ভর বাই কি 1/12 ইন্টু একটি C12 পরমাণুর ভর, তাই না? এটা বলছে একটি কার্বন পরমাণুর ভরের 1/12 অংশের তুলনায় যত গুণ, তার উপরে কোনো মৌলের একটি পরমাণুর ভর, আর নিচে কি একটি C12 পরমাণুর ভরের 1/12 অংশের তুলনায় যত গুণ। ঠিক আছে, তাহলে এইটা কি? এটা কোন স্কেলের সাপেক্ষে? এটা কার্বন স্কেল। দেখ, তাহলে আমরা এখানে কি বললাম? পারমাণবিক ভর হাইড্রোজেন স্কেলের সাপেক্ষে বললাম, আবার কি কার্বন স্কেলের সাপেক্ষেও বললাম। একটা জিনিস তোমরা লক্ষ্য করো, পারমাণবিক ভর কিন্তু একটা একক বিহীন রাশি। কেন পারমাণবিক ভর একক বিহীন রাশি? না দেখো, দুটি ভরের অনুপাত, উপরেও ভর নিচেও ভর, এখানেও তাই, দুটি ভরের অনুপাত। তাই পারমাণবিক ভর একটি কি একক বিহীন রাশি, কারণ উহা দুটি সমজাতীয় রাশির অনুপাত, তাই না? তাহলে এখানে আমরা লিখে দেব যে পারমাণবিক ভর একটি একক বিহীন রাশি, কারণ উহা দুটি সমজাতীয় রাশির অনুপাত, কারণ সমজাতীয় রাশির অনুপাত। দুটি সমজাতীয় রাশির অনুপাত, তাহলে ক্লিয়ার হয়ে গেল। তাহলে পারমাণবিক ভর কি একটা একক বিহীন রাশি, কারণ ওটা দুটো সমজাতীয় রাশির অনুপাত। ক্লিয়ার? পারমাণবিক ভরের আমি কতগুলো এক্সাম্পল দিচ্ছি। এই কিছু মৌলের পারমাণবিক ভর কত একটু মনে রাখবে।
এগুলো আমাদের ম্যাথামেটিক্যাল প্রবলেম সলভের ক্ষেত্রে কাজে লাগে। সুতরাং তোমরা অবশ্যই কিছু মৌলের পারমাণবিক ভর মনে রাখবে। আমি এখানে বলছি মৌল, আর এখানে বললাম পারমাণবিক ভর, বেশি না, কয়েকটা বলবো। যেমন দেখো, হাইড্রোজেনের আমরা নর্মালি ধরি 1, কার্বনের আমরা বলি 12, নাইট্রোজেনের 14, অক্সিজেনের 16, সোডিয়াম 23, ম্যাগনেসিয়াম 24, অ্যালুমিনিয়াম 27, সালফার 16, তোমার ফসফরাস সালফার 32, ফসফরাস 30, হ্যাঁ, ক্লোরিন 35.5। এই কিছু মৌলের পারমাণবিক ভর তোমরা মনে রাখবে। বেশি বলিনি, কয়েকটা, এইগুলোই আমাদের জেনারেলি কাজে লাগে। দেখো, এদের কিন্তু আমি কোনো একক লিখিনি, লিখেছি কি একক লিখিনি, কারণ এরা একক বিহীন রাশি। পারমাণবিক ভর দুটি সমজাতীয় রাশির অনুপাত, তাই এদের একক নেই, তাই এখানে আমরা কারোর একক লিখিনি। তাহলে এই জায়গাটা ক্লিয়ার হলো। এবার আমরা শিখব গ্রাম পারমাণবিক ভর বা গ্রাম পরমাণু। ঠিক আছে, তাহলে এখানে একটু লেখো যে গ্রাম পারমাণবিক ভর বা গ্রাম পরমাণু। ক্লিয়ার? কি বললাম? গ্রাম পারমাণবিক ভর বা গ্রাম পরমাণু। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমরা এখানে কি লিখবো না, আমরা লিখে দিই, লেখো যে কোনো মৌলের গ্রামে প্রকাশিত পারমাণবিক ভরকে উহার গ্রাম পারমাণবিক ভর বা গ্রাম পরমাণু বলে। ঠিক আছে, তাহলে কি বললাম? কোন মৌলের গ্রামে প্রকাশিত পারমাণবিক ভরকে উহার গ্রাম পারমাণবিক ভর বা গ্রাম পরমাণু বলে। তাহলে দেখো, পারমাণবিক ভরে কোনো একক ছিল না, কিন্তু গ্রাম পারমাণবিক ভর বা গ্রাম পরমাণুর একক আছে। তাহলে এর একক কি হবে? গ্রাম, তাই না? তাহলে মৌলের গ্রাম পারমাণবিক ভরের একক কি? গ্রাম। ক্লিয়ার? যেহেতু আমরা গ্রামে প্রকাশ করছি, তাহলে এখানে লিখব মৌলের গ্রাম পারমাণবিক ভরের একক হলো গ্রাম। ঠিক আছে, যেমন দেখো আমরা একদিকে লিখছি মৌল,
একদিকে লিখছি গ্রাম পারমাণবিক ভর বা গ্রাম পরমাণু। তাহলে হাইড্রোজেন 1 গ্রাম, নাইট্রোজেন 14 গ্রাম, অক্সিজেন 16 গ্রাম, সালফার 32 গ্রাম, সোডিয়াম 23 গ্রাম, তাই না? তোমার কার্বন 12 গ্রাম। তাহলে এদের একক আছে। তাহলে এই জায়গাটা ক্লিয়ার হলো। তাহলে আমরা এখানে শিখলাম কি পারমাণবিক ভর কি আর গ্রাম পারমাণবিক ভর কি, এই দুটো জিনিস আমরা শিখলাম। তাহলে এটা আমি মুছে দিলাম। এবার আমরা শিখব আণবিক ভর। ঠিক আছে? পদার্থের আণবিক ভর। এখানে মৌল বলা যাবে না, এখানে মৌল হতে পারে বা যৌগ হতে পারে, সেই জন্য আমরা বলছি পদার্থের আণবিক ভর। ঠিক আছে? তাহলে এবার আমরা শিখব পদার্থের আণবিক ভর। তাহলে একটা লাইন আমি লিখে দিই ঠিক আগের মতো। লেখো কোন পদার্থের একটি অণুর ভর একটি হাইড্রোজেন পরমাণুর ভরের তুলনায় যত গুণ ভারী বা একটি C12 পরমাণু একের 12 অংশের তুলনায় যত গুণ ভারী তাকে ওই পদার্থের আণবিক ভর বলে। দেখো ভালো করে এখানে দেখো, বলেছি কোনো পদার্থের একটা অণুর ভর, যেহেতু আণবিক ভর, তাহলে একটা অণুর ভর একটা হাইড্রোজেন পরমাণুর তুলনায় যত গুণ ভারী। হাইড্রোজেন অণুর তুলনায় না কিন্তু হাইড্রোজেনের পরমাণুর তুলনায় যত গুণ ভারী, ঠিক আছে, তাকে ওই পদার্থের আণবিক ভর বলে। তাহলে আণবিক ভর আমরা যদি লিখি, আণবিক ভর দেখো আমরা তাহলে উপরে লিখছি কোন পদার্থের একটি অণুর ভর, উপরে অণু আর নিচে কি একটি হাইড্রোজেন পরমাণুর ভর। তাহলে এটা হাইড্রোজেন স্কেলের সাপেক্ষে, হাইড্রোজেন স্কেল, এটা কোন স্কেলের সাপেক্ষে? হাইড্রোজেন স্কেলের সাপেক্ষে বললাম। তাহলে এটাও কিন্তু এককবিহীন রাশি। পারমাণবিক ভরের মতো আণবিক ভরও কি এককবিহীন রাশি, কারণ উপরেও ভর নিচেও ভর, ভর ভর দুজনের একক এক কেটে যাবে, তাই না? এটা যদি কার্বন স্কেলের সাপেক্ষে লিখতাম তাহলে কি লিখতাম? উপরে লিখতাম যে কোনো পদার্থের
একটি অণুর ভর, আর নিচে কি 1/12 ইন্টু একটি C12 পরমাণুর ভর। তাহলে এটা কোন স্কেল? এটা কার্বন স্কেল, কার্বন স্কেলের রেসপেক্টে, তাই না? তাহলে এটিও কি, এটিও এককবিহীন রাশি, এটিও এককবিহীন রাশি। ক্লিয়ার? তাহলে আণবিক ভর ব্যাপারটা ক্লিয়ার হলো। পারমাণবিক ভরের মতোই প্রায়, আগে ছিল কোনো মৌলের একটি পরমাণুর ভর একটি হাইড্রোজেন পরমাণুর ভরের তুলনায় যত গুণ ভারী, আর এখানে কি বললাম, কোনো পদার্থের একটি অণুর ভর একটি হাইড্রোজেনের পরমাণুর তুলনায় যত গুণ ভারী। এখানে পদার্থ বললাম কারণ এটা মৌলের ক্ষেত্রেও প্রযোজ্য, আবার যৌগর ক্ষেত্রে প্রযোজ্য। ঠিক আছে? সেই জন্যে তাহলে এই জায়গাটা ক্লিয়ার। এবার আমি শেখাবো তোমাদের যে গ্রাম আণবিক ভর বা গ্রাম অণু কাকে বলে। একই আগের মতোই, গ্রাম পারমাণবিক ভর বা গ্রাম পরমাণু যেমন, এটাও তেমন। ঠিক আছে? তাহলে এখানে লেখো গ্রাম আণবিক ভর বা গ্রাম অণু। কি বললাম? গ্রাম আণবিক ভর বা গ্রাম অণু। তাহলে এখানে আমরা একটু লিখে দিচ্ছি, লেখো কোনো পদার্থের গ্রামে প্রকাশিত আণবিক ভরকে ওই পদার্থের গ্রামাণবিক ভর বা গ্রাম অণু বলে। ক্লিয়ার? তাহলে একক কি? একক গ্রাম। তাহলে যেমন আমরা বলছি, যেমন একদিকে লিখছি পদার্থ, একদিকে লিখছি গ্রামাণবিক ভর। উদাহরণ দিচ্ছি, তাহলে যেমন দেখো পদার্থ হাইড্রোজেন, হাইড্রোজেনের অণু দুটো হাইড্রোজেন নিয়ে, তাহলে 2 গ্রাম। নাইট্রোজেন, দেখো দুটো নাইট্রোজেন থাকলে তারপর অণু হয়, তাহলে পারমাণবিক ভর ছিল 14, তাহলে ডাবল 28 গ্রাম। অক্সিজেন 16 দুগুণে 32 গ্রাম। ঠিক আছে? এই হিলিয়াম, এ তো মনোঅ্যাটমিক, এর পারমাণবিক ভর যা আর আণবিক ভর তাই, 4 গ্রাম। সালফার 32 গ্রাম। ঠিক আছে? তোমার ধরো ক্লোরিন 35.5 ইন্টু 2, তাহলে 71 গ্রাম। ক্লিয়ার? এই ব্যাপারটা বোঝা গেল, এটা আণবিক। হ্যাঁ, আমি যদি এখানে দেখো ওয়াটার দিচ্ছি H2O, এটা একটা, তাহলে এর আণবিক গ্রামাণবিক ভর কত? তাহলে অক্সিজেনের 16 আর এর 2, তাহলে 18 গ্রাম। ওয়াটারের গ্রামাণবিক ভর 18 গ্রাম। আমি অ্যামোনিয়া বলছি, অ্যামোনিয়া, নাইট্রোজেনের কত? 14, 14 আর 3 17 গ্রাম। আমি মিথেন বলছি, মিথেন, কার্বন কি 12 আর 4টে হাইড্রোজেন 4, 16 গ্রাম। ঠিক আছে? আমি H2SO4 এর বলছি, H2SO4, হাইড্রোজেন 2, সালফার 32, অক্সিজেন 64, তাহলে কত হচ্ছে?
98 গ্রাম, হাইড্রোজেন 2, সালফার 32, আর চারটে অক্সিজেন, 4 × 64। ঠিক আছে, তাহলে আমরা দেখো সে আমাদের অণু হোক, এটা মৌলের অণু আর এটা কি যৌগের অণু, তাহলে যে কোনো পদার্থের আণবিক ভর কত আমরা দেখে বলে দিতে পারবো। ঠিক আছে, তাদের পারমাণবিক ভরগুলো যোগ করে করে পেয়ে যাচ্ছি। তাহলে ক্লিয়ার, এখানে আমরা শেখালাম আণবিক ভর কি, গ্রামাণবিক ভর কি, কাদের গ্রামাণবিক ভর কিভাবে ক্যালকুলেট করতে হয় সেগুলো সব বলে দিলাম। তোমরা এইভাবে খাতায় লিখে রাখবে, এই উদাহরণগুলো থেকেই কোশ্চেন আসবে। দেখো এবার আমরা ডাল্টনের পরমাণুবাদটা নিয়ে একটু ডিসকাস করব। এটা 9-10-এ তোমরা পড়ে এসছো, তবু আমি একটু লিখে দিচ্ছি। লেখো, ডাল্টনের পরমাণুবাদ। নাম্বার 1-এ লেখো যে মৌলিক পদার্থের এগুলো তোমরা জানো সবাই, কিন্তু মৌলিক পদার্থের ক্ষুদ্রতম অবিভাজ্য কণা হলো পরমাণু, মানে যাকে আর ভাঙা যায় না। ঠিক আছে, এটাই বলেছিলেন। নাম্বার 2-তে কি বলেছিলেন, যে একই মৌলের পরমাণুগুলি ভর এবং ধর্ম অভিন্ন, মানে একই মৌল যদি হয়, ধর হাইড্রোজেনের যে পরমাণুগুলো আছে সবার ধর্ম কি এবং ভর কি সেম হবে, সবাই গ্যাসীয় হবে, সবার ভর এক হবে, এরকম বলেছিল আর কি। নাম্বার 3-তে বলেছিলেন দেখো ভিন্ন মৌলে পরমাণুগুলি ভর এবং ধর্ম ভিন্ন, যেমন হাইড্রোজেন আর অক্সিজেনের পরমাণু, ওদের ভর আলাদা, আবার ওদের ধর্ম আলাদা হবে, যেহেতু মৌল আলাদা, তাই না? আচ্ছা, নাম্বার 4-এ বলছি, দেখো যৌগ গঠনকালে বিভিন্ন মৌলের পরমাণুগুলি পূর্ণ সংখ্যার সরল অনুপাতে যুক্ত হয়। তাহলে যখন মৌলগুলি মানে মৌলগুলির পরমাণু যখন যৌগ গঠন করে, তারা কি বলছে, ডাল্টন বলছে ওরা পূর্ণ সংখ্যার সরল অনুপাতে যুক্ত হবে। যেমন উনি বললেন দেখো জল, এখানে হাইড্রোজেন ইস টু অক্সিজেন, হাইড্রোজেন দুটো অক্সিজেন একটা, এটা সরল অনুপাত 1:2, এটা পূর্ণ সংখ্যার সরল অনুপাত। ঠিক আছে, তাহলে ডাল্টন 1, 2, 3 আর 4 এই 4টে পয়েন্ট উনি বলেছিলেন। এটা ক্লাস 9-এ মনে হয় তোমরা শিখেছো, কিন্তু পরবর্তীকালে দেখা গেছে কি ডাল্টনের সমস্ত এই তথ্যগুলি ভুল প্রমাণিত হয়েছে। ঠিক আছে, সেইটাকে আমরা বলবো যে ডাল্টনের
পরমাণুবাদের সীমাবদ্ধতা, ওটা আমরা এবারে একটু লেখাবো। এগুলো যদিও পরীক্ষায় আসবে না, তবুও কনসেপ্টগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাহলে এটা আমি মুছে দিলাম। তাহলে আমরা লিখছি ডাল্টনের পরমাণুবাদের সীমাবদ্ধতা। ঠিক আছে, ডাল্টনের পরমাণুবাদের সীমাবদ্ধতা। নাম্বার ওয়ানে দেখো, তাহলে পরমাণু কি বিভাজ্য। প্রথম ডাল্টন বলেছিল পরমাণু অবিভাজ্য, কিন্তু আমরা বলছি পরমাণু, আচ্ছা এখানে লিখে দাও যে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন আবিষ্কার হওয়ার পর প্রমাণিত হয়েছে পরমাণু বিভাজ্য, অর্থাৎ পরমাণুকে ভাঙা যায়। ডাল্টন বলেছিল ভাঙা যায় না, কিন্তু যখন ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এখন তো কোয়ার্ট পর্যন্ত চলে এসছে, তাহলে দেখা যাচ্ছে যে পরমাণু বিভাজ্য। তার মানে প্রথম যে তত্ত্বটা দিয়েছিলেন সেটা ভুল। নাম্বার টুতে দেখো, আইসোটোপ আবিষ্কার হওয়ার পর প্রমাণিত হয়েছে যে একই মৌলের পরমাণু ভর, পরমাণুগুলির করে দাও, পরমাণুগুলির ভর ভিন্ন হতে পারে। যেমন দেখো, যেমন এই হাইড্রোজেন, সাধারণ হাইড্রোজেন, এটা ডয়টেরিয়াম, আর কি এটা ট্রিটিয়াম। তাহলে এদের কি একই মৌল, হাইড্রোজেন পরমাণু, একই মৌলের পরমাণু, কিন্তু এদের ভর আলাদা। ঠিক আছে, নাম্বার থ্রিতে লেখো। তাহলে 2 নম্বরটা ভুল প্রমাণিত হয়েছে। এবার নাম্বার থ্রিতে লেখো, আইসোবার আবিষ্কার হওয়ার পর প্রমাণিত হয়েছে যে ভিন্ন মৌলের পরমাণু ভর সমান হতে পারে। ঠিক আছে, যেমন দেখো এই আর্গন 40, 18 and পটাশিয়াম 40, 19, এটা ভিন্ন মৌল, কিন্তু এদের কি
ভর সংখ্যা সমান, তার মানে এদের ভরও প্রায় কাছাকাছি। ঠিক আছে, তাই এরা কি, এদেরকে আমরা বলছি কি আইসোবার। তাহলে এটা ভুল প্রমাণিত হয়েছে। আবার দেখো যে ডাল্টন বলেছিল যে যৌগ গঠনকালে মৌলগুলির পরমাণু সর্বদা পূর্ণ সংখ্যায় সরল অনুপাতে যুক্ত হয়, কিন্তু দেখা গেছে যে মৌলগুলি পূর্ণ সংখ্যায় সরল অনুপাতে যুক্ত না হয়েও যৌগ গঠন করতে পারে। ঠিক আছে, 4 নম্বর বলছি কি মৌলের পরমাণুগুলি পূর্ণ সংখ্যায় সরল অনুপাতে যুক্ত না হয়েও যৌগ গঠন করতে পারে, যুক্ত না হয়েও যৌগ গঠন করতে পারে। এগুলো তোমরা পড়ে এসছো সব, তাই না? যেমন দেখ এই এফি ও এটা ধর 0.93, তাহলে এখানে আয়রন 0.93 আর অক্সিজেন কি 1। এফিটা কত বললাম 0.93, 0.93, এটা 1, তাহলে 1:1 হয়নি, এখানে একটা ফ্র্যাকশন আছে 0.93 আছে। ঠিক আছে, তাহলে ডাল্টন যে থিওরিগুলো দিয়েছিলেন সবকটা কি প্রমাণিত হলো? ভুল প্রমাণিত হলো। ক্লিয়ার? এই জায়গাটা বোঝা গেল। দেখো এর পরের ক্লাসে আমি এই আইসোটোপ, আইসোবার কাকে বলে, একটা মৌলের যাদের আইসোটোপ আছে তাদের গড় পারমাণবিক ভর কিভাবে নির্ণয় করতে হয় সেগুলো শেখাবো, মোল কনসেপ্ট শেখাবো, পারমাণবিক ভর একক কাকে বলে এগুলো শেখাবো। আজ আমি এখানে রাখলাম।